শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কানু কহে রায়। জগন্নাথপুরের একটি বড় শহর হইতে যে পাকা রাস্তাটি 60 মাইল দূরের অন্য একটি বড় শহরে গিয়াছে, সেই রাস্তা দিয়া একটি মোটর গাড়ি চলিয়াছে। শীতান্তের অপরাহ্ন, বেলা আন্দাজ 3টা। রাস্তার দুপাশে অসমতল জঙ্গল, কোথাও ঘন, কোথাও বিরল। দূরে দূরে পাহাড়ের নুব্জপৃষ্ঠ দেখা যায়। দৃশ্যটি নয়নাভিরাম। বাতাসের আতপ্ত শুষ্কতা স্পৃহণীয়। মোটর মন্দ গতিতে চলিয়াছে, তরা নাই। স্টিয়ারিংয়ের উপর 2 অলস বাহু রাখিয়া মোটর চালাইতেছে একটি যুবতী, পরিণত যৌবনা, বয়স অনুমান 25। মুখের স্বাভাবিক সৌন্দর্যের উপর প্রসাধনের নৈপুণ্য মুখখানিকে আরও চিত্তাকর্ষক করিয়া তুলেছে। চোখে হরিদাভ মোটর গগল, সর্বোপরি সর্বাঙ্গ জড়াইয়া একটি আমন্থর আত্মপ্রসন্নতা। যুবতীর নাম মমতা। মোটর যে শহরের দিকে চলিয়াছে, সেই শহরের ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক তাহার স্বামী। সে যে শহর হইতে ফিরিতেছে, সেখানে তাহার মামার বাড়ি। সে মামার বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াইতে গিয়াছিল, এখন স্বামী গৃহে ফিরিতেছে। তাহার পাশে বসিয়া আছে তাহার মামাতো বোন সতী। বয়সে তাহার চেয়ে বছর 3 ছোট। দেখিতে তাহার মতো সুন্দরী নয়, কিন্তু শ্রী আছে। চোখ দুটি চপল, অধর চটুল, সহজেই হাসিতে পারে। সতীর বাবা লন্ডনে হাই কমিশনারের অফিসে বড় চাকরি। সতী সেই সূত্রে 2 বছর বিলাতে ছিল, সম্প্রতি ফিরিয়াছে। বর্তমানে সে মমতার সঙ্গে ভগিনীপতির গৃহে বেড়াইতে যাইতেছে। গাড়িতে আর কেহ নাই। গাড়ি স্বচ্ছন্দ গমনে চলিয়াছে। 2 বোনে বিশ্রাম ভালাপ করিতেছে। সতী বেশি কথা বলিতেছে, মমতা সায় উত্তর দিতেছে। আমি কেবল বলে চলেছি, তুই তো চুপটি করে আছিস। এবার তুই কথা বল, আমি শুনি। আমার কিছু বলার থাকলে তো বলবো। তুই 2 বছর বিলেতে থেকে এলি, কত নতুন জিনিস দেখলি, তা বিলেতের কথা তো কিছুই বলছিস না। কি বলবো, বিলেত দেশটা মাটির, মানুষগুলো আমাদেরই মতো, কেবল রং কটা। আর কিচ্ছু বলার নেই? বলবার অনেক আছে, কিন্তু সেগুলো প্রশংসার কথা নয়। বিচ্ছিরি দেশ ভাই, আমার একটুও ভালো লাগেনি। এত মানুষ চারদিকে যে মনে হয় যেন গিজগিজ করছে। একটু নিরিবিলি নেই কোথাও? তা সভ্য দেশে মানুষ থাকবে না তো কি বাঘ ভাল্লুক থাকবে? আমি তো বাবু মানুষ না হলে এক দণ্ড টিকতে পারি না। প্রাণটা কেমন পালাই পালাই করে। তোর কথা আলাদা, তুই হলি সভ্য মানুষ, আমি একটু জঙ্গলি আছি। মানুষের সঙ্গ যে একেবারে ভালো লাগে না তা নয়, কিন্তু নিরিবিলিও চাই। এই দেখ দেখি, কি সুন্দর দেশের ভেতর দিয়ে আমরা চলেছি। কোথাও মানুষের চিহ্ন নেই, মাথার উপর সূর্য, মিঠে করা বাতাস, চারিদিকে জঙ্গল। এমন দৃশ্য বিলেতে কোথাও নেই। গরম পড়ুক, তখন এ দৃশ্যের চেহারাও বদলে যাবে। তা বদলাক। মা গো, বিলেতে কি ঋতু বলে কিছু আছে? শুধু হাড় ভাঙা শীত আর পচা বর্ষা। দেখ দেখি আমাদের দেশ, যেন 6টা ঋতু এসরাজের তারের উপর সারেগামা সাজছে। তোর কবিত্ব রোগ এখনো সারেনি দেখছি। ও সারবার নয়, কিন্তু সত্যি বলছি দিদি, বিলেতে 2 বছর ছিলুম, একটাও কবিতা লিখিনি। যখন বড্ড মন খারাপ হতো, তখন ঘরে দৌড় বন্ধ করে গান গাইতুম। তাই? তা কি গান গাইতিস? গাইতুম ধন ধান্য পুষ্প ভরা, গাইতুম কোন দেশে যে তরুলতা, গাইতুম কানু কহে রায়। কানু কহে রায়? হ্যাঁ, কেন ওই গান কি বিলেতে গাইতে নেই? যাই বলিস, গানটা কেমন যেন চাষারে গোছে। তা তো হবেই, চণ্ডীদাস যে চাষা ছিলেন, ধোপানিকে নিয়ে কি কাণ্ডটাই করেছিলেন। গানটা কিন্তু ভারী মিষ্টি ভাই। আমার একটুও ভালো লাগে না। ড্রয়িং রুমে ও গান চলে না। ওই গান গেয়েছিল বলে একজনকে বিয়ে করিনি। ও মা, তাই নাকি? আমি তো কিছু জানি না।
বিলেতে যাবার মাস কয়েক পরে খবর পেলাম তোর বিয়ে হয়েছে। কি হয়েছিল বল না রে। 2 বছর আগের কথা। তুই তখন সবে বিলেতে গিয়েছিস। কলকাতার বাড়িতে রোজ সন্ধেবেলা 4-5টি যুবা পুরুষের আবির্ভাব হয়। কেউ মিলিটারি ক্যাপ্টেন, কেউ সিভিলিয়ান, কেউ শুধুই অভিজাত বংশের ছেলে। আমার কিন্তু কাউকে ঠিক পছন্দ হচ্ছে না। বাবার ইচ্ছে ক্যাপ্টেনটিকে বিয়ে করি, মার ইচ্ছে চিফ সেক্রেটারির অ্যাসিস্ট্যান্টকে। আমি জানিস তো কিছুই ঠিক করে উঠতে পারছি না। ঠিক এমন সময় একজন এলেন। নূতন লোক, কলকাতায় থাকেন না, মাঝে মাঝে আসেন। শিক্ষিত, চেহারা ভালো, দেখে মনে হয় সিভিলাইজড মানুষ। নাম মৌলিনাথ। তুই বুঝি প্রেমে পড়ে গেলি? একটু একটু। প্রেমে আবার একটু একটু পড়া যায় নাকি? যায়, মনের জোর থাকা চাই। আরে তারপর শোন না, বেশ ভাব হয়ে গেল বুঝলি। বাবা মারও খুবই পছন্দ, বিয়ে প্রায় ঠিক। একদিন বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। মার ইচ্ছে ডিনারের পরে এনগেজমেন্ট অ্যানাউন্স করবে। ডিনারের আগে ড্রয়িং রুমে সবাই জড়ো হয়েছে। একজন অতিথি প্রশ্ন করলেন, মৌলিনাথ বাবু, আপনি গান গাইতে জানেন? তিনি বললেন, জানি, সামান্য। ব্যাস, সবাই ছেঁকে ধরলো, একটা গান করুন। তিনি বললেন, আমি পিয়ানো বাজাতে জানি না, তাই সাদা গলায় গাইছি। এই বলে মেঠো সুরে গান ধরলেন কানু কহে রায়। তারপর আমার মাথায় তো বজ্রাঘাত। অতিথিরা সব গা টেপাটেপি করে হাসছে। এ যেন একটা বোস্টম ভিখিরি আমাদের ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। আমি মাকে গিয়ে বললুম, আজ আর এনগেজমেন্ট অ্যানাউন্স করো না। মৌলিনাথ বাবু বোধহয় বুঝতে পেরেছিলেন। ডিনারের পর আমাকে আড়ালে ডেকে বললেন, একটা কথা আপনাকে বলা হয়নি। আমার এখন যে রূপ দেখছেন, এটা আমার ছদ্মবেশ। আসলে আমি অসভ্য মানুষ, বনে জঙ্গলে ঘুরে বেড়াই। শহরের লোকজনের মধ্যে বেশি দিন থাকতে পারি না। আমাকে যিনি বিয়ে করবেন তাকে বনে জঙ্গলেই থাকতে হবে। আমি বললুম, তাহলে একটা কাজ করুন, একটা সাঁওতাল মেয়ে দেখে বিয়ে করুন। তিনি বললেন, আপনি ঠিক বলেছেন, আচ্ছা নমস্কার, বলে সোজা বেরিয়ে গেলেন। ভারী আশ্চর্য মানুষ তো। তারপর আর ফিরে আসেননি? না, এলেও আমি দেখা করতুম না। আর এই ঘটনার কয়েকদিন পরেই ইনি এলেন। ইনি কে? ও ম্যাজিস্ট্রেট সাহেব? হ্যাঁ, আর ঠিক 1 মাসের মধ্যেই বিয়ে হয়ে গেল। নাটক বিয়োগান্ত কি মিলনান্ত তাই তো বুঝতে পারছি না। দিদি, তোর মনে একটু আফসোস নেই? একটুও না। আমি যা চেয়েছি 1000টার মধ্যে তাই বেছে নিয়েছি। ম্যাজিস্ট্রেট সাহেবকে ভালোবাসিস? স্বামীকে যতটা ভালোবাসা উচিত ততটা ভালোবাসি, আর কি চাই। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। গাড়ি চলিয়াছে, সূর্যের রং ঘোলা হইতে আরম্ভ করিয়াছে। হঠাৎ এই মজিয়েছে। কি হলো বলতো? আরে কি মুশকিল, কি মুশকিল হলো বলতো? আরে কি হলো বুঝতে পারছি না। বোধহয় কার্বোরেটরে ময়লা ঢুকেছে। স্পার্কিং প্লাগও হতে পারে। এই, তুই মেরামতির কিছু জানিস? কিচ্ছু না। তুই? আমিও না। সব দোষ ওই হতভাগা ওসমানের। ওকে বলে দিয়েছিলাম গাড়ির কল কবজা সব দেখে শুনে রাখতে, তা এই করেছে। দাঁড়াও না, আজ বাড়ি গিয়েই তাকে আমি বিদায় করব। সে তো পরের কথা, এখন বাড়ি পৌঁছানোর উপায় কি? উপায় তো কিছুই দেখছি না। যদি রাস্তায় মোটর যায় তবে লিফট পাওয়া যাবে, কিন্তু এই রাস্তায় তো চাই মোটরও বেশি চলে না। না, জঙ্গলের মধ্যেই আজ রাতটা কাটাতে হবে দেখছি। শহর এখান থেকে কত দূর রে? 10-11 মাইল হবে। 10-11 মাইল? আইডিয়া। দিদি, এখনো বেলা আছে। এখন থেকে হাঁটতে শুরু করলে সন্ধে হতে হতে শহরে পৌঁছে যাব। কি বলিস? ও নো,
আমাকে কেটে ফেললেও আমি 11 মাইল হাঁটতে পারবো না। তবে তো মুশকিল, অন্য মোটর যদি না আসে এখানেই রাত্রিবাস করতে হবে। জঙ্গলে নিশ্চয়ই বাঘ ভাল্লুক আছে, আমাদের গন্ধ পেয়ে ঠিক বেরিয়ে আসবে। না, আজ বেঘোরে প্রাণটা গেল। দিদি, তোর খিদে পায়নি? না, তেষ্টা পেয়েছে। আমার পেট ছুঁই ছুঁই করছে। সঙ্গে খাবার কিছু আছে নাকি রে? মামিমা দিতে চেয়েছিল জানিস, নিলুম না। ভেবেছিলাম 4টের মধ্যে বাড়ি পৌঁছে চা খাবো। ও দিদি, দেখ দেখ, ধোঁয়া ধোঁয়া, নিশ্চয়ই ওখানে সাঁওতালদের বস্তি আছে। চল না যাই, আর কিছু না হোক জল তো পাওয়া যাবে। আর যদি বস্তি না হয়, যদি জঙ্গলে আগুন লেগে থাকে? আরে দূর, আগুন লাগলে কি অমন তাল গাছের মতো সোজা ধোঁয়া ওঠে? আয় আয়। আরে আরে কিন্তু মোটরটা এখানেই পড়ে থাকবে। উফ, তোর ভাঙা মোটর কেউ চুরি করবে না, আয় না। আমি এখনই কিন্তু ফিরে আসবো। রাত্রিরে আমি বনের মধ্যে থাকছি না। মোটরের কাঁচ তুলে সারা রাত্রি বসে থাকবো, সেও ভালো। আরে ভাবিস নি, কিছু একটা ব্যবস্থা হবেই, আয় তো। দুজনে গাড়ির ভেতর হইতে হ্যান্ডব্যাগ লইয়া গাড়ি লক করিয়া বনের মধ্যে প্রবেশ করিল। বন ক্রমশ ঘন হইয়াছে বটে, কিন্তু অন্ধকার নয়। 10 মিনিট হাঁটিবার পর তাহারা ধোঁয়ার উৎস মুখে উপস্থিত হইয়া হাঁ করিয়া দাঁড়াইল। সাঁওতালদের বস্তি নয়, একটি মাত্র গৃহ, তাহাও এমন বিচিত্র যে মনে হয় ব্রহ্ম শ্যামদেশের জঙ্গলে আসিয়া পৌঁছিয়াছে। বিঘাখানেক মুক্ত স্থানে বড় বড় মহিরুহ দিয়া বেষ্টিত। মাঝখানে চত্বরের মতো একটি প্রস্তরপট্ট। প্রস্তরপট্টের সম্মুখে কয়েকটি ঘন সন্নিবিষ্ট গাছের মাথা কাটিয়া কেবল স্তম্ভের মতো কাণ্ডগুলিকে রাখা হইয়াছে। সেই স্তম্ভের মাথায় কাঠের ফ্রেমে বাঁধানো একটি ঘর। ঘরটি মাটি হইতে 10-12 হাত উচ্চে, মই দিয়া উঠিতে হয়। মইটি ঘরের দ্বারের সম্মুখে লাগানো আছে। ঘরে জনমানব আছে বলিয়া মনে হইল না, কিন্তু প্রস্তরপট্টের উপর আগুন জ্বলিতেছে। তার উপর পাথরের ঝিকে বসানো একটা প্রকাণ্ড জলের কেটলি। দিদি, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? জাপানি রূপকথা। হ্যাঁ, আমরা এক দৈত্যের রাস্তায় এসে পড়েছি। দেখছিস না কত বড় কেটলিতে চা গরম হচ্ছে? কিন্তু দৈত্যটি কোথায়? নিশ্চয়ই মানুষ শিকার করতে গেছে, চায়ের ওরে সঙ্গে বাবা। খাবে। কিংবা হয়তো জাপানি দৈত্য নয়, আমাদের কুম্ভকর্ণ ঘরে শুয়ে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। দেখবো নাকি? দাঁড়া, মই দিয়ে উঠে দেখি। ও দিদি, শিগগিরই আয়, দেখবি আয় কি সুন্দর সাজানো ঘর। কেউ আছে নাকি? কেউ না। তোর কি মই বেয়ে উঠতে ভয় করছে নাকি? মমতা আর দ্বিধা করিল না, উপরে উঠিল। 2 বোন ঘরে প্রবেশ করিল। টঙের ওপর ঘরটি সমচতুষ্কোণ, তক্তার মেঝে, তক্তার দেওয়াল, 3টি দেওয়ালে জানালা, মেঝের এক পাশে বিছানা, বিছানার পাশে ভাল্লুকের চামড়ার উপর কয়েকটি বই। ঘরের অন্য পাশে দেয়াল ঘেঁষিয়া সারি সারি গৃহস্থালির দ্রব্য সাজানো। বড় বড় টিনে চাল ডাল, একটি জলের কলসি, থালা বাটি গেলাস, চায়ের প্যাকেট, বিস্কুটের টিন, প্রাইমার, স্টোভ, হ্যারিকেন, লন্ঠন ইত্যাদি। দেওয়ালের গায়ে সমতলভাবে টাঙানো একটি রাইফেল ও একটি ছড়রা বন্দুক। পরিমিত আরাম ও নিরাপত্তার সহিত জঙ্গলে বাস করিতে হইলে সভ্য মানুষের যাহা যাহা প্রয়োজন সবই আছে। কি সুন্দর ঘর দিদি, আমার যদি একটা এমন ঘর থাকতো, আমি রাত দিন এই ঘরেই থাকতুম, একটি বার নিচে নামতুম না। জলের কলসি রয়েছে দেখছি, একটু খেলে হতো। খা না, এই নে, বিস্কুটের টিনও আছে। খাসা বিস্কুট, এই নে না। না না, পরের বিস্কুট না বলে খেতে নেই, রেখে দে। তোর সবটাতেই আদব কায়দা। গৃহস্বামী যত বড় দৈত্যই হন, 2টি অভুক্ত অতিথিকে নিশ্চয়ই খেতে দিতেন। নে খা, আয় বসি। বসবো কোথায়? চেয়ার কই? ওই তো বিছানা রয়েছে। না। কেন? পরপুরুষের বিছানায় বসলে ম্যাজিস্ট্রেট সাহেব রাগ করবেন, তবে আমিই বসি। আমার তো আর রাগ করবার লোক নেই। ও দিদি, সঞ্চয়িতা দৈত্য কবিতা পড়ে। আর এটা কি বই দেখি? ও বাবা, মহাভারতের সারানুবাদ। আমাদের দৈত্য দেখছি ভারী শিক্ষিত দৈত্য। ও সত্যি, এবার
চল, গাড়িতে ফিরতে হবে, সন্ধে হতে আর বেশি দেরি নেই। আর একটু বসবি না? দৈত্য হয়তো এক্ষুনি ফিরে আসবে। না না, চল। আর একটু থেকে গেলে হতো। হয়তো দৈত্য মোটর ইঞ্জিন মেরামত করতে জানে। সেকালের ময়দানব কত বড় ইঞ্জিনিয়ার ছিল জানিস তো? জঙ্গলে টং বেঁধে থাকে, সে আবার মোটর মেরামত করবে। আয় নিচে যাই। মই দিয়া উপরে ওঠা যত সহজ, নিচে নামা তত সহজ নয়। দুজনে অতি সন্তর্পণে নামিল। মমতা হাঁপ ছাড়িয়া বলিল, বাবা, বাঁচলুম। এই চল চল, পা চালিয়ে চল, অন্ধকার হয়ে যাচ্ছে, চল। কানু কহেরাই কহিতে ডরাই, ধবলি চড়াই মই। কানু কহেরাই কহিতে ডরাই। দিদি, মনে হচ্ছে মৌলিনাথ বাবুর গলা। আমি রাখালিয়া মতি, কি জানি পিরিতি। আমি রাখালিয়া মতি, কি জানি পিরিতি। প্রেমের পশুরা তুই। কানুক। হঠাৎ লোকটির গান থামিল। সে দাঁড়াইয়া পড়িল। গরুর দড়ি তাহার হাত হইতে খসিয়া পড়িল। তারপর সে দ্রুত অগ্রসর হইয়া মমতা ও সতীর সম্মুখে দাঁড়াইল। সতী দেখিল লোকটি সুপুরুষ, মুখের গঠন সুন্দর এবং দৃঢ়, বলিষ্ঠ আয়ত দেহ, মাথার চুলে কদম ছাট, কিন্তু সেজন্য তাহার মুখ শ্রীহীন হয় নাই, বরং করটির সুন্দর অস্থি গঠন আরো পরিস্ফুট হইয়াছে। তাহার সঙ্গে একটি শ্বেতবর্ণ গাভী। সতী মনের মধ্যে একটা শিহরণ অনুভব করিল। এই মৌলিনাথ, যাহাকে মমতা প্রত্যাখ্যান করিয়াছিল। আপনারা? আমরা মোটরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোটর খারাপ হয়ে গেছে, রাস্তার ধারে বসেছিলাম, আপনার ধোঁয়া দেখে এখানে এসেছি। আপনার ঘরেও ঢুকেছিলাম, বিস্কুট খেয়েছি। আচ্ছা, আপনি এত বড় কেটলিতে চায়ের জল চড়িয়েছেন কেন? এত চা খাবেন? ওটা চায়ের জল নয়, স্নান করব বলে চড়িয়েছিলাম। ও, আপনি গরম জলে স্নান করেন? রোজ গরম জলে স্নান করি না, কাছেই একটা ঝর্ণা আছে, তাতে স্নান করি। আজ গরম জলে নাইবার ইচ্ছে হয়েছিল, তাই জল চড়িয়ে ধবলিকে আনতে গিয়েছিলাম। ও, আপনার গরুর নাম ধবলি? কোথায় ছিল? ঝর্ণার ধারে চোর ছিল। ও, ওর বাচ্চা কোথায়? বাছুরটা মারা গেছে। আহা, কি হয়েছিল? হয়নি কিছু, বাঘে নিয়ে গেছে। সে কি, এখানে বাঘ ভাল্লুক আছে নাকি? বাঘ আছে, কিন্তু মানুষ খেকো বাঘ নয়, ছোট জাতের চিতাবাঘ, নেগড়ে বাঘ এইসব। ভাল্লুকও আছে বটে, কিন্তু তারা নিরামিষাশী। সে যাক, আপনারা দিনের কুটিরে পদার্পণ করেছেন, আমার সৌভাগ্য। আপনাদের জন্য কি করতে পারি? আপনি মোটর মেরামত করতে জানেন? জানি সামান্য। যদি সর্দি কাশির মতো মামুলি রোগ হয় তাহলে বোধহয় সারাতে পারবো, কিন্তু যদি টাইফয়েড কি মেনিনজাইটিস হয় তাহলে আমার বিদ্যে কুলবে না। চলুন দেখি। তিনজনে মোটরের উদ্দেশ্যে চলিল। সতীর চোখে যেন বিদ্যুৎ খেলিতেছে, অধরের কুলে কুলে উত্তেজিত চাপা হাসি। মমতার মুখের ফ্যাকাশে ভাব এখনো কাটে নাই, পাতলা ঠোঁট দৃঢ়বদ্ধ। মোটরের কাছে যখন তাহারা পৌঁছিল তখন সূর্যাস্ত হইয়াছে। মৌলিনাথ বনেট খুলিয়া কলকবজা নাড়াচাড়া করিল, কার্বুরেটর দেখিল, স্পার্কিং প্লাগ খুলিল, তারপর বলিল, কি হয়েছে বুঝতে পেরেছি, কিন্তু আজ রাত্রে মেরামত করা যাবে না, অন্ধকারে কিচ্ছু দেখতে পাবো না। তাহলে? আজ রাত্রিটা যদি দিনের কুটিরে কাটাতে রাজি থাকেন, কাল সকালে গাড়ি মেরামত করে দিতে পারি। তাহলে আজ রাত্রিটা দিনের কুটিরেই কাটানো যাক, কি বলিস দিদি? অগত্যা, সুটকেস দুটো কি এখানেই পড়ে থাকবে? না, আমি নিচ্ছি, চলুন। কিন্তু কোন দিকে যাচ্ছি কিছু তো দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাচ্ছেন তো? আমার ওপর নজর রাখুন, আর কিচ্ছু দেখতে হবে না। আমাকে বোধহয় আপনি চিনতে পারেননি। চিনতে পেরেছি বই কি, আপনার কাছে আমি লজ্জিত। আপনি যে উপদেশ দিয়েছিলেন তা এখনো পালন করা হয়নি, সাঁওতাল মেয়ে জোগাড় করতে পারিনি। হ্যাঁ, যাই হোক, এই নিন, এসে গেছি। আপনারা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান। এই নিন দেশলাই, ঘরে লণ্ঠন আছে, জেলে নেবেন।
শোবার কি ব্যবস্থা হবে? ঘরে বিছানা আছে, তাতে আপনাদের দুজনের কুলিয়ে যাবে। আমি নিচে শোব। নিচে? নিচে কোথায় শোবেন? কেন, এই পাথরের চাতালের ওপর। গরমের রাত্রে বেশিরভাগ এইখানেই শুই। দুই বোন উপরে উঠিয়া গেল। সতী লণ্ঠন জ্বালিল। বাহিরে তখন ঘুটঘুটে অন্ধকার হইয়া গিয়াছে। দুজনে বিছানায় বসিয়া ফিকা হাসিল। দিদি, ভয় করছে নাকি? একটু একটু। তোর? হাসি পাচ্ছে। আসতে পারি? আসুন। চা খাবেন নিশ্চয়? আমার সব জোগাড় আছে, কেবল টাটকা দুধ নেই। টিনের দুধ চলবে কি? খুব চলবে। ডিম ভেজে দেব কি? তাজা ডিম আছে। আজ সকালে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক বন মুরগির বাসা থেকে কয়েকটি সংগ্রহ করেছি। এখন থাক, রাত্রিরে হবে। মানে রাত্রিরের খাওয়ার কথা আমিও ভাবছি। কি রান্না হবে এ সম্বন্ধে মহিলাদের কিছু বলতে যাওয়া ধৃষ্টতা। আমার ঘরে চাল, ডাল, তেল, ঘি, আলু, পেঁয়াজ সবই আছে। এখন আপনারা ব্যবস্থা করুন কি রান্না হবে। রান্না করা আমাদের অভ্যাস নেই মৌলিনাথ বাবু। তা বটে। বেশ, আমিই নাদব। শুধু ভয় হচ্ছে আমার রান্না আপনারা মুখে দিতে পারবেন না। আমি মোটামুটি রাঁধতে জানি। বিলেতে যখন দেশি রান্না খাবার ইচ্ছে হতো তখন নিজেই রেঁধে খেতুম। মৌলিনাথ এবার সতীর পানে ভালো করিয়া চাহিল। প্রথম সাক্ষাতের পর হইতে মৌলিনাথ যখনই কথা বলিয়াছে সিধা মমতাকে লক্ষ্য করিয়া কথা বলিয়াছে। অপর পক্ষ হইতে সতী বেশি কথা বলিলেও মৌলিনাথ উত্তর দিয়াছে মমতাকেই। এতক্ষণে সে যেন সতীর স্বতন্ত্র সত্তা টের পাইল। সে কিছুক্ষণ নিবিষ্টভাবে সতীকে নিরীক্ষণ করিয়া বলিল, আপনি রাঁধবেন? তাহলে তো ভালোই হয়। অনেকদিন মেয়েদের হাতে রান্না খাইনি। কিন্তু যে উপকরণ আছে তাতে বেশি কিছু রাঁধা চলবে না। খিচুড়ি রাঁধা চলবে? খুব ভালো হবে। শাস্ত্রে লিখেছে আপদকালে খিচুড়ি। আপনি খিচুড়ি ভালোবাসেন তো? অনেকে ভালোবাসে না। খুব ভালোবাসি। এ বিষয়ে আমি সম্রাট শাহজাহানের সমকক্ষ। আমি এবারে নিচে যাই, ধবলিকে বাঁধতে হবে। কোথায় থাকে ধবলি? এই ঘরের নিচে একটা খোঁয়ার করেছি, রাত্রে সেখানেই বেঁধে রাখি। দিনের বেলা চড়ে বেড়ায়। মৌলিনাথ নামিয়া গেল। মমতা মুখ গম্ভীর করিয়া বসিয়াছিল। পায়ের উপর একটি কম্বল টানিয়া লইয়া শুইয়া পড়িল। সতী তাহার মুখের উপর ঝুঁকিয়া ফিস ফিস করিয়া বলিল, দিদি, তুই আমার মনমরা হয়ে আছিস কেন? আমার তো খুব মজা লাগছে। বিপদে পড়লে তোর মজা লাগতে পারে, আমার লাগে না। বিপদ কই? বিপদ তো কেটে গেছে। কাল সকালেই তো বাড়ি যাবি। মৌলিনাথ বাবুর কাছে অনুগ্রহ নিতে আমার ভালো লাগে না। অনুগ্রহ কিসের? বাড়িতে অতিথি এলে সবাই যত্ন করে। তোর যে ওর সঙ্গে বিয়ের কথা হয়েছিল তা ভুলে জানা। উনি তো ভুলেই গেছেন মনে হচ্ছে। মমতা একবার চোখ খুলিয়া সতীর পানে চাহিল, তারপর পাশ ফিরিয়া শুইল। সতী তখন উঠিয়া ফার কোট খুলিয়া ফেলিল, কোমরে আঁচল জড়াইয়া রান্নার আয়োজনে লাগিয়া গেল। ঘণ্টাখানিক পরে সতী দ্বারের সামনে আসিয়া দাঁড়াইল। মৌলিনাথ বাবু, এবার আপনি আসুন, খিচুড়ি তৈরি। মৌলিনাথ উপরে উঠিয়া গেল। লণ্ঠন মাঝখানে রাখিয়া তিনজনে খাইতে বসিল। সতী ও মমতা বিছানার ধারে বসিল, মৌলিনাথ ভাল্লুকের চামড়ার উপর। বাটিতে করিয়া গরম খিচুড়ি, সঙ্গে আলু পেঁয়াজের চচ্চড়ি এবং ডিম ভাজা। মৌলিনাথ একগ্রাস মুখে দিয়াই লাফাইয়া উঠিল। আরে সর্বনাশ! এ কি? খেতে ভালো হয়নি? এ তো খিচুড়ি নয়, এ যে পোলাও। তবু ভালো। আপনি এমন ভয় পাইয়া দিতে পারেন? দিদি, সত্যি খিচুড়ি ভালো হয়েছে? হয়েছে রে বাবু, হয়েছে। আমার এখন মুখের স্বাদ টাদ কিছু নেই। কোনো মতে রাতটা কাটাতে পারলে বাঁচি। আপনার বিরক্তি স্বাভাবিক, কিন্তু উপায় তো নেই। কথায় বলে দুরবস্থায় পড়লে বাঘ ফড়িং খায়। আমারও এমন দুর্ভাগ্য, অতিথিদের মনোরঞ্জন করতে পারলাম না। আপনাকে আমি দোষ দিচ্ছি না মৌলিনাথ বাবু, আপনি যথাসাধ্য করেছেন। আপনাকে ধন্যবাদ। অতঃপর আহার প্রায় নীরবে সমাপ্ত হইল। মৌলিনাথ নিজের কম্বলটা হাতের উপর ফেলিল, দেওয়াল হইতে রাইফেল নামাইয়া বগলে লইল, কয়েকটা টোটা পকেটে পুরিল, হাসি মুখে বলিল,
এবার আপনারা শুয়ে পড়ুন। আপনি রাইফেল নিয়ে যাচ্ছেন, তার মানে? দরকার হবে বলে নিয়ে যাচ্ছি তা নয়, ওটা সঙ্গে থাকলে বেশ নিশ্চিন্তে ঘুমানো যায়। আচ্ছা, বাঘ কি মই বেয়ে উঠতে পারে? না, ওদের অবিদ্যে নেই, তবু দরজা বন্ধ করে দিন। এ কি, এখন যে মোটে 7:30, আমি ভেবেছিলাম কত রাত্রির হয়ে গেছে। জঙ্গলে 7:30টাই রাত দুপুর, শুয়ে পড়ুন। এত শিগগিরই ঘুম আসবে কেন? তার চেয়ে আপনি বলছিলেন না অতিথিদের মনোরঞ্জন করতে পারেননি, তাই না হয় করুন না। কি করব, মহিলাদের মনোরঞ্জনের কোনো বিদ্যেই যে জানা নেই। কেন, গান গাইতে তো জানেন। গান? কি গান শুনবেন? কানু কহেরাই? না, অন্য কিছু গাইবেন। সতী, বাড়াবাড়ি করিসনি, যা রয়স হয় তাই ভালো, দোর বন্ধ করে দে। সতী ঘাড় ফিরাইয়া দেখিল মমতা শুইয়া পড়িয়াছে। সে ধীরে ধীরে দরজা বন্ধ করিয়া দিল, আলো কমাইয়া মমতার পাশে গিয়া শুইল। কম্বলটা ভালো করিয়া গায়ে জড়াইয়া লইয়া তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল। বলিল, যাই বলিস, আমাদের ভাগ্যি ভালো যে এই জঙ্গলের মধ্যে একজন ভদ্রলোকের দেখা পেয়েছি। ভদ্রলোক না হয়ে ছোট লোকও হতে পারত। ঘরে মমতা ও সতী পাশাপাশি শুইয়া আছে। মমতার চক্ষু মুদিত, হয়তো ঘুমাইয়া পড়িয়াছে। সতী নিষ্পলক নেত্রে চাহিয়া আছে। আজ বোধহয় কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। জঙ্গলের মাথা ছাড়াইয়া চাঁদ উঠিতেছে। চাঁদ যখন মধ্য গগনে, তখন মৌলিনাথের ঘুম ভাঙিয়া গেল। কোথায় যেন খুব করিয়া শব্দ হইয়াছে। একেবারে রাইফেল হাতে লইয়া সে উঠিয়া বসিল। বাঘ নয়, মই দিয়া একজন নামিয়া আসিতেছে। ফার কোট পরা চেহারা। পেছন দিক হইতে দেখিয়া মৌলিনাথ চিনিতে পারিল না মমতা না সতী। সতী আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, ঊর্ধ্বমুখী হইয়া চাঁদের পানে চাহিল। চারিদিকে ঘাড় ফিরাইয়া আলো ঝিলমিল বনানী দেখিল। তারপর পাথরের উপর বসিয়া পড়িল। বিছানায় বালিশের ঘর্ষণে তাহার খোঁপা খুলিয়া বেনি এলাইয়া পড়িয়াছে। মৌলিনাথ রাইফেল রাখিয়া বলিল, আপনি? ঘুম হলো না, তাই নেমে এলুম। দিদি ঘুমোচ্ছে। নতুন জায়গায় সকলের ঘুম আসে না। সেজন্য নয়, এত ভালো লাগছে যে ঘুমোতে পারছি না। এত ভালো লাগছে? বিশ্বাস করছেন না? সত্যি বলছি, যদি সারা জীবন এমনি জঙ্গলে কাটাতে পারতুম, বোধহয় আর কিচ্ছু চাইতুম না। এখন তাই মনে হচ্ছে, দুদিন থাকলে মন তখন পালাই পালাই করবে। আপনার মন কি পালাই পালাই করে? না, এ আমার নিজের জঙ্গল। এর প্রত্যেকটি গাছ আমার চেনা, প্রত্যেকটি পাখির সঙ্গে আলাপ রয়েছে। বাঘ ভাল্লুকেরাও অপরিচিত নয়, কে কোথায় থাকে তার ঠিকানা জানি। আচ্ছা, আপনার কি শহরে যেতে একেবারেই ভালো লাগে না? মাসে 2 মাসে একবার যাই, যখন ফিরে আসি তখন আরো মিষ্টি লাগে। আপনি মানুষের সঙ্গ ভালোবাসেন না? চুপ করে রইলেন যে, বলুন না। ও কথা যেতে দিন না। না, বলুন। কি বলবো, মনের কথা কি স্পষ্ট করে বলা যায়? মোটামুটি এইটুকু বলা যায় যে মনের মানুষ যারা, তাদের সঙ্গ ভালো লাগে। কিন্তু সমান ধর্মা মানুষ পৃথিবীতে বেশি নেই। যেখানে যত বেশি মানুষ, সেখানে তত বেশি বিরোধ, তত তীব্র স্বার্থপরতা। তার চেয়ে আমার এই জঙ্গল ভালো। জঙ্গলে কি বিরোধ, স্বার্থপরতা নেই? আছে, কিন্তু অহেতুক বিরোধ নেই, দলবদ্ধ স্বার্থপরতা নেই। বাঘেরা দল বেঁধে বাঘের সঙ্গে লড়াই করে না, হরিণেরা সংঘবদ্ধ হয়ে হরিণের সঙ্গে ঝগড়া করে না। আর আমি তো জঙ্গলের মধ্যে একা, কার সঙ্গে ঝগড়া করব? তাহলে মোট কথা এই যে, মনের মানুষ অর্থাৎ সমান ধর্মা মানুষ পেলে আপনি ঝগড়া করবেন না। ঝগড়া আমি কোনো অবস্থাতেই করব না। ঝগড়ার উপক্রম দেখলেই পালিয়ে যাব। আপনি পুরুষ মানুষ, ঝগড়ার নামে পালাবেন? এই যে পলাতক মনোবৃত্তি। হোক পলাতক মনোবৃত্তি, আমি পালাবো। হ্যাঁ। সতী! দিদি, দিদি, তোর ঘুম ভেঙেছে? নিচে আয় না।
না, তুই ওপরে চলে আয়। এত রাত্রে ওখানে থাকতে হবে না। কটা বেজেছে? 3টে বেজে গেছে। তবে তো ভোর হয়ে এলো, আর ঘুমিয়ে কি হবে? সতী, চলে এসো। বড় বাড়াবাড়ি করছো তুমি। আইবুড়ো মেয়ের অত ভালো নয়। সতী কিছুক্ষণ হতবাক হইয়া রহিল। তারপর ঘাড় পিড়াইয়া দেখিল বৌলিনাথ নিঃশব্দে হাসিতেছে। সে আর বাং নিষ্পত্তি করিল না, উঠিয়া উপরে চলিয়া গেল। রাত্রি যবনিকা উঠিয়া যাইতেছে। ভোর হইতে আর দেরি নাই। প্রথমে একটি বনমোরগ তরু শীর্ষ হইতে ডাক দিল। তাহার প্রসন থামিতে না থামিতে দূরে আর একটি মোরগ ডাকিল। তারপর আরও দূরে আর একটি ডাকিল। এই শব্দে দোয়েল, হাড়িচাচা, চিয়া, চড়ুই, পায়রা, ছাতারে সকলের ঘুম ভাঙিয়া গেল। বন মুখর হইয়া উঠিল। সূর্যোদয় হইল। মমতা ও সতী টং হইতে নামিয়া আসিল। মমতার মুখ গম্ভীর, সতীর মুখে গাম্ভীর্য হাসি লুকোচুরি খেলিতেছে। মমতা মৌলিনাথকে বলিল, ঝর্ণাটা কোন দিকে একটু দেখিয়ে দিন তো। মৌলিনাথ তাহাদের ঝর্ণা পর্যন্ত পৌঁছাইয়া দিল। ফিরিয়া আসিয়া চায়ের জল চাপাইল। ধবলি খোয়ারের মধ্যে হাম্বারক করিতেছিল, তাহাকে ছাড়িয়া দিল। ঝর্ণার নির্জনতা হইতে ফিরিবার পথে মমতা কাঁটা ঝোপের আকর্ষণ বাঁচাইয়া চলিতে চলিতে বলিল, উফ বাবা, জঙ্গলে মানুষ থাকে? হ্যাঁ, ভাগ্যিস ওকে বিয়ে করিনি। ভাগ্যিস। তাহারা ফিরিয়া আসিয়া দেখিল মৌলিনাথ পাটাতনের উপর চায়ের সরঞ্জাম সাজাইয়া অপেক্ষা করিতেছে। ডিম ও বিস্কুট সহযোগে চা খাওয়া শেষ হইলে মৌলিনাথ বলিল, এবার তাহলে মোটর মেরামতের চেষ্টায় যাওয়া যাক। আপনারা কি আমার সঙ্গে আসবেন? তাহার বক্তব্য শেষ হইল না। জঙ্গলের মধ্যে বিলাতি ব্লাড হাউন্ড কুকুরের গভীর ডাক শোনা গেল। তারপর কয়েকজন লোক তরু চক্রের মধ্যে প্রবেশ করিল। সর্বাগ্রে আসিতেছেন কুকুরের শিকল ধরিয়া মমতার স্বামী ম্যাজিস্ট্রেট মিস্টার ভৌমিক। তাহার পিছনে উর্দি পরা কয়েকজন লোক। মিস্টার ভৌমিকের চেহারা ইঞ্জিনের মতো, কাষ্ঠ, লৌষ্ঠ, ইষ্টক দৃঢ়, ঘন পিনদ্ধ কায়া, এবং তাহার অভ্যন্তরে যে লৌহ দলন, শৈল দলন, অচল চলন মন্ত্র নিহিত আছে তাহাও নিঃসংশয়ে বলা যায়। মমতা তড়িৎ পদে গিয়া স্বামীর বাহুর সহিত বাহু জড়াইয়া লইল। কুকুরের মাথায় হাত বুলাইয়া আদর করিল। সেইখানে দাঁড়াইয়া মিস্টার ভৌমিক স্ত্রীর জবানবন্দি শুনিলেন, নিজের হালও বয়ান করিলেন। কাল রাত্রি 10টা পর্যন্ত স্ত্রী ও শ্যালিকা পৌঁছিল না দেখিয়া তিনি টেলিগ্রাম পাঠাইয়াছিলেন। তারপর আজ প্রাতঃকালে কুকুর লইয়া খুঁজিতে বাহির হইয়াছেন। এদিকে সতী আর মৌলিনাথ একক দাঁড়াইয়া আছে। সতী অনাবশ্যক সংবাদ দিল, দিদির স্বামী মিস্টার ভৌমিক, ম্যাজিস্ট্রেট। ও। মিস্টার ভৌমিক স্ত্রীকে বাহুলগ্ন করিয়া অগ্রসর হইলেন। সতীর সম্মুখে আসিয়া টুপি খুলিয়া বলিলেন, এই যে সতী, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আই এম ফাইন। হ্যালো মিস্টার, এ ঘর আপনার? হ্যাঁ। আশা করি এই জমি আপনার? আপনি গভর্নমেন্টের খাস মহলে ট্রেসপাস করেননি? এই জঙ্গল আমার। আমি গভর্নমেন্টের খাস মহলে ট্রেসপাস করিনি, এবং গভর্নমেন্ট যদি আমার জঙ্গলে ট্রেসপাস করে আমি গভর্নমেন্টের ঠ্যাং ভেঙে দেব। সতী অবাক হইয়া মৌলিনাথের পানে চাহিল। ঝগড়ার নামে যে লোক পলায়ন করিতে বদ্ধপরিকর, কথাগুলি তাহার মতো নয়। ম্যাজিস্ট্রেট কিন্তু আপন শক্তিতে অটল রহিলেন। স্ত্রীকে বলিলেন, চলো এবার যাওয়া যাক, ভাঙা গাড়িটা টেনে নিয়ে যেতে হবে। তোমাদের জিনিসপত্র কোথায়? ওই ঘরে আছে 2টো সুটকেস। অর্ডারলি, সুটকেস দুটো নামিয়ে আনো। আমার সুটকেস নামাবার দরকার নেই। মানে? আমি এখন যাব না, এখানেই থাকবো। সত্যি? এতে আশ্চর্য হবার কি আছে? জায়গাটা আমার ভালো লেগেছে, তাই থাকবো। কিন্তু একলা থাকবি কি করে? একলা কেন, উনিও তো থাকবেন। তুই তুই কি হলে সতী? হ্যাঁ, শিক্ষা, দীক্ষা, মান, মর্যাদা সব
ওসব হবে না। আমার সঙ্গে এসেছিস, আমার সঙ্গেই ফিরে যেতে হবে। মামা মামিমার কাছে আমার একটা দায়িত্ব আছে। আমি যাব না। হোয়াট ননসেন্স! এর মানে কি? মানে আমিও জানি না, একটু অপেক্ষা করুন, দেখি যদি বুঝতে পারি। হাতের সংকেতে সতীকে ডাকিয়া মৌলিনাথ একটু দূরে লইয়া গেল। গাছের আড়ালে দাঁড়াইয়া প্রশ্ন করিল, ব্যাপার কি? আমি যাব না, কিছুতেই যাব না। কিন্তু না যাওয়ার মানে বুঝতে পারছো? পারছি, ছেলে মানুষ নই, 21 বছর বয়স হয়েছে। তার মানে আমাকে বিয়ে করতে রাজি আছো, কেমন? মৌনম সম্মতি লক্ষণম। কিন্তু যতক্ষণ বিয়ে না হচ্ছে ততক্ষণ এখানে থাকবে কোথায়? কেন? আমি ঘরে শোবো, তুমি নিচে শুয়ো। চমৎকার ব্যবস্থা। আমাকে যদি বাঘে নিয়ে যায়? বেশ, আমি নিচে শোবো, তুমি ঘরে শুয়ো। আরো চমৎকার, তোমাকে বাঘে খেতে পারে না। সে আমি জানি না। স্ত্রী জাতির ইহাই শেষ যুক্তি। মৌলিনাথ কিছুক্ষণ দাঁড়াইয়া ঘাড় চুলকাইল, তারপর সতীর হাত ধরিয়া বলিল, এসো দেখি যদি কিছু ব্যবস্থা হয়। দুজনে পাশাপাশি ম্যাজিস্ট্রেট সাহেবের সম্মুখে গিয়া দাঁড়াইল। ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে একটা প্রকাণ্ড সিগার ধরাইয়া ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়িতেছিলেন। মৌলিনাথ বলিল, সতী এখানেই থাকবে, এমনকি সেজন্য আমাকে বিয়ে পর্যন্ত করতে তৈরি আছে। আমারও অমত নেই। ড্যাম! এমন এমন বেহায়া মেয়ে দেখিনি। হ্যাঁ, ছি 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 ছি। ঠিকই বলেছেন, কিন্তু উপায় নেই, ও সাবালিকা। মিস্টার ভৌমিক, এক্ষেত্রে আপনি সব দিক রক্ষা করতে পারেন। সতী আপনার শালী, এ কথাটা স্মরণে রাখবেন। হোয়াট ইউ মিন? আপনি ম্যাজিস্ট্রেট, বিয়ে দেবার অধিকার আপনার আছে। সাক্ষী সাবুত উপস্থিত। আপনি যদি বিয়ে না দিয়ে চলে যান, একটা কেলেঙ্কারি হবে। সতী সতী আপনার শালী, সুতরাং দুর্নাম যা হবে তা আপনারই বেশি। ম্যাজিস্ট্রেট ঘন ঘন ধূম উদ্গীরণ করিয়া মৌলিনাথ ও সতীকে দৃষ্টিপ্রসাদে অভিষিক্ত করিতে লাগিলেন। তারপর তাহার ইঞ্জিনের মতো মুখে অতি সামান্য একটু বাষ্পাচ্ছন্ন হাসির আভাস দেখা দিল। কখন পিছু হটিতে হয় ইঞ্জিন তাহা জানে। অতঃপর 1 ঘণ্টা কাটিয়া গিয়াছে। ম্যাজিস্ট্রেট সাহেব বিবাহক্রিয়া সম্পন্ন করিয়া সস্ত্রীক সানুচর প্রস্থান করিয়াছেন। মমতা যাইবার সময় সতীর সঙ্গে কথা বলে নাই, মুখ ফিরাইয়া চলিয়া গিয়াছে। প্রস্তরপট্টির কিনারায় সতী ও মৌলিনাথ পা ঝুলাইয়া বসিয়াছিল। হিন্দুদের 8 রকমের বিয়ের ব্যবস্থা, তার মধ্যে গান্ধর্ব বিবাহ আছে, পৈশাচ বিবাহ আছে, রাক্ষস বিবাহও আছে। আমাদের বিয়েটা কোন বিবাহ বুঝতে পারছি না। বোধহয় খোশ বিবাহ। কি কাণ্ডটা করলে বলো দেখি, এক রাত্রিরে এত হয়? যার হবার তার এক রাত্রিরেই হয়। জামাইবাবু কিন্তু খুব ভালো লোক। দিদিটা একটা ভাগ্যিস তোমাকে বিয়ে করেনি। ভাগ্যিস? কিন্তু ও কথা থাক, যে কাণ্ড করলে তার ফলাফল চিন্তা করেছো কি? কি ফলাফল? রোজ নিজের হাতে রাঁধতে হবে। রাঁধতে আমি ভালোবাসি। বাসন মাজতে হবে। মাজবো। বাথরুম নেই, জলের কল নেই, ঝর্ণায় গিয়ে নাইতে হবে। নাইবো, কেটলিতে জল গরম করেও নাইবো। ধবলি চড়াতে হবে। আমি ধবলি চড়াবো কেন? চণ্ডীদাস কি লিখেছেন? ধবলি চড়াবে তুমি। আচ্ছা আচ্ছা, এবার তাহলে গানটা গেয়ে ফেলো। কোন গান? কানু কহেরাই। কানু কহেরাই কহিতে ডরাই, ধবলি চড়াই মুই। কানু কহেরাই। দুজনে আরো ঘনিষ্ঠ হইয়া বসিল। জঙ্গলে পশু পক্ষী ছাড়া সাক্ষী নাই, তাহারাও পরের প্রণয় লীলা গ্রাহ্য করে না। মৌলিনাথ সতীকে দৃঢ়ভাবে জড়াইয়া লইয়া গান ধরিল। একটা কাঠঠোকরা অদৃশ্য থাকিয়া গানের সঙ্গে ঠেকা দিতে লাগিল। অংশগ্রহণে শাশ্বতী ঘোষ ম্যাডাম,
অপরাজিতা ভৌমিক, কৌশিক রক্ষিত, সোমনাথ মুখার্জি, মালবিকা চক্রবর্তী এবং আমি গার্গীতে।